আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার ইনবক্সে একটু জানাই দিও। ওকে, ভেরি গুড। সবাই ভাইয়ার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা এবং স্ক্রিন ঠিক মতো ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি ভাইয়াকে জানাই দেই। আজকে মোটামুটি আমরা অর্গানিকের কথা C34 লেকচারে আসছি। অর্গানিকের মোটামুটি লাস্টের দিকে চলে আসছি আর কি। হ্যাঁ, আর বেশি লেকচার নাই, আর খুবই অল্প লেকচার বাকি আছে। সো মোটামুটি আমাদের অর্গানিকের বেশ অনেকখানি পড়া কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, দেখতে দেখতে অর্গানিকের অনেকখানি পরাজিত হয়ে গেছে, অনেকটুকু রিভিশন হয়ে গেছে। তো আশা করি আমাদের হচ্ছে বেশ ভালো প্রিপারেশন হচ্ছে একটু একটু। এখন আমরা যেন কোশ্চেন গুলা ভালো মতো সলভ করতে পারি সেই দিকে আমাদের মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। সরি, তোমরা কেমন আছো ভাইয়া? ওকে, সো চলো ভাইয়া শুরু করি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ভাইয়া। হ্যাঁ, কি হোমওয়ার্ক ছিল? ওয়াই ইজ মিথাইল অ্যামিন লেস বেসিক দেন ডাইমিথাইল অ্যামিন? এটার অ্যান্সার কি ভাইয়া বলো তো? ওয়াই ইজ মিথাইল অ্যামিন লেস বেসিক দেন ডাইমিথাইল অ্যামিন? বলো এটার অ্যান্সার কি? আচ্ছা, তো আমরা যদি মিথাইল অ্যামিনের কথা চিন্তা করি, ধরো CH3, তারপর কি আছে ভাইয়া? NH2, এটা হলো মিথাইল অ্যামিন। আর ডাইমিথাইল অ্যামিন হচ্ছে CH3 NH CH3, এটা হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। তো ভাইয়া তোমরা তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তাই না? তো ঘটনাটা কি হয় ভাইয়া বলো তো? টলিনের মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ, দিয়ে কোনটা সাইজ মেনশন করবো? আচ্ছা নাফিসা, এটার অ্যান্সার ভাইয়া বলতেছি, সমস্যা নেই। ওকে, সো একটু খেয়াল করে দেখো এখানে কি হয়। অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এই যে এখানে ইলেকট্রন ডোনেট করতেছে, হাইড্রোজেন গুলো ইলেকট্রন ডোনেট করতেছে, আর এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করতেছে। মানে এখানে হাইড্রোজেনও আছে প্লাস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অনেকগুলো আছে, তাহলে এই নাইট্রোজেনটা বেশি রিঅ্যাক্টিভ। এই জন্য অবশ্যই 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে মোর বেসিক দেন 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, তার মানে মিথাইল অ্যামিন ইজ লেস বেসিক দেন ডাইমিথাইল অ্যামিন। শেষ, সহজ একটা অ্যান্সার। সবাই ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে টিচার বক্সে যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি। ওই যে আমাদের মনে নেই এটার বেসিসিটি যে সিকোয়েন্স ছিল সেটা কি ছিল? 2 1 3, তারপর ছিল হচ্ছে অ্যামোনিয়া, এন্ড দেন ছিল হচ্ছে অ্যানিলিন, অ্যারোমেটিক অ্যামিন যেটা আর কি। হ্যাঁ, আজকে এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। ওকে, সো থ্যাংক ইউ। সো এটা যেহেতু আমরা বুঝে গেছি ইনশাল্লাহ। আচ্ছা, এটা শুরু করার আগে নাফিস একটা প্রশ্ন করছে ভাইয়া, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন আর টলিনের মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ? এটা দিতে আসলে কোন কোন সাইডস মেনশন করব? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমার কাছে যদি থাকে নাইট্রোবেনজিন, NO2, আর এটা থাকে যদি টলুইন, তুমি ফার্স্টে তাদের রেজোনেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো ভাইয়া। হ্যাঁ, এটা কি করে? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট ফেলে। এটা হচ্ছে কি, আমরা এটাকে কি বলি যে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, প্লাস এটাকে বলি হচ্ছে বেনজিন রিং অ্যাক্টিভেটর, নাকি রিং অ্যাক্টিভেটর, মানে রেজোনেন্স ইনক্রিজ করে। আর এটা কি? এটা এটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট ফেলে। এটা হচ্ছে মেটা ইন্ডিকেটর গ্রুপ। এটা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটর, তাই না? বেনজিং রিং ডিঅ্যাক্টিভেটর। সো বেসিক্যালি বেশি রিয়াকশন করবে কে ভাইয়া? বেশি রিয়াকশন করবে কে? অবভিয়াসলি বেশি রিয়াকশন করবে হচ্ছে যে অ্যাক্টিভেটর সে, নাকি? বেশি রিয়াকশন করবে কে? যে অ্যাক্টিভেটর সে। সো এইভাবে এটার রেজোনেন্স স্ট্রাকচার গুলো আঁকবো আমরা। আমাদের কাজ থাকবে হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকবো, রেজোনেন্স স্ট্রাকচার, এন্ড বাস বাকিটুক এইটুক ডেসক্রিপটিভ ভাবে লিখবো যে রিং অ্যাক্টিভেটর হচ্ছে মোর পাওয়ারফুল দেন ডিঅ্যাক্টিভেটর। শেষ। ওকে, ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? ওকে, গুড। আজকে কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আজকে অনেক কিছু রিপিট দেখবো ভাইয়া, রিপিট অনেক কিছুই থাকবে। আজকে একটু ভালো মতো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আসি সামনের দিকে। ফার্স্ট অফ অল অ্যারোমেটিক অ্যামিন, অ্যানিলিন। আজকে শুধু অ্যারোমেটিক অ্যামিন নিয়ে পড়াশোনা আর কি। হ্যাঁ, সো গতদিন তো আমরা নর্মাল অ্যালিফেটিক অ্যামিন পড়ছি, এটার সাথে পাশাপাশি কিছু অ্যারোমেটিক অ্যামিন দেখার চেষ্টা করছি। সো এখানে দেখো ফার্স্টে প্রিপারেশন অফ অ্যানিলিন, রিডাকশন অফ নাইট্রোঅ্যালকেন। নাইট্রোঅ্যালকেনের ইয়া থেকে রিডাকশন থেকে আমরা কি পেতে পারি ভাইয়া? অ্যানিলিন পেতে পারি, হুইচ ইজ খুব সহজ।
ভাই একটা কথা গতদিন বলছিলাম যে ধরো এখানে নাইট্রোবেনজিন আছে, তুমি এখানে দিচ্ছ কি অ্যানিলিন, কি করতেছো রিডাকশন করতেছো নাকি, রিডিউস করা মানে অক্সিজেন রিমুভ করা। এখন দুইটা অক্সিজেন দুইটা ওয়াটার আকারে রিমুভ করবা, আরো দুইটা হাইড্রোজেন এখানে ঢুকতে হবে, তাহলে কয়টা হাইড্রোজেন লাগছে? 6টা। ভাই কি বলছিলাম, বেশি হাইড্রোজেন যদি লাগে তখন তুমি দিবা টিন আর এইচসিএল, টিন আর এইচসিএল দিলে 6টা হাইড্রোজেন নেয়। তখন সে ফর্ম করতেছে হচ্ছে অ্যানিলিন, তাই না? তখন সে ফর্ম করতেছে কি অ্যানিলিন। এটা আমরা গত ক্লাসে কিসে পড়াইছিলাম ভাইয়া? নাইট্রো অ্যালকেনের রিডাকশন থেকে কিভাবে হয়। সো নাইট্রো অ্যালকেনও দেখাইছিলাম, নাইট্রো বেনজিনও দেখাইছিলাম, দুইটাই কিন্তু এই সেম প্রসেসে যায়। ওকে, আচ্ছা, এটা কিন্তু আমরা দেখছি। এরপর যদি আসি, দেখো ফ্রম অ্যামোনিয়েশন অফ অ্যারাইল ক্লোরাইড, অ্যারাইল ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন করলে কি হয়। সো দেখো ভাই এখানে ঘটনাটা কি হয়েছে, ধরো আমার কাছে আছে হচ্ছে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন সাথে আছে অ্যামোনিয়া NH2H, অ্যামোনিয়া আছে। ওকে, সো এখানে বেসিক্যালি কি হবে, HCl রিঅ্যাকশন করবে, বুঝছো? বেসিক্যালি এখানে কি ধরনের রিঅ্যাকশনটা করতেছে, তোমার যখন এই জিনিসটা যায় কপার ক্লোরাইডের প্রেজেন্সে 210 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, যদি তোমার কাছে ধরো দুইটা অ্যামোনিয়া থাকে, হ্যাঁ, এই যে অ্যামোনিয়া, তো এখানে বেসিক্যালি কি হয়, এই যে HCl রিঅ্যাকশন করে, এই HClটা অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে ফর্ম করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এই অ্যামোনিয়াটা এখানে ঢুকে যায়, ফর্ম করে হচ্ছে অ্যানিলিন, ফর্ম করে কি হয় অ্যানিলিন। মানে ঘটনা হচ্ছে অ্যামোনিয়া নিশ্চয় যথেষ্ট পরিমাণে, একটা অ্যামোনিয়ার HCl এর সাথে রিঅ্যাকশন করে HCl ফর্ম করে, যেটা আরেকটা অ্যামোনিয়াকে অ্যাটাক করে ফেলে, যেহেতু বেজ আর অ্যাসিড অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করে, আর এই অ্যামোনিয়াটা এখানে ঢুকে যায়, মানে অ্যামিনটা এখানে ঢুকে যায়, ফর্ম করে কি অ্যামিনোবেনজিন বা অ্যানিলিন। ওকে, বুঝতে পারছো ভাই এই প্রসেসটা? এটা কিন্তু একটু নিউ রিঅ্যাকশনটা, প্রসেসটা কি সবাই বুঝছি? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে, প্রসেসটা আমরা সবাই বুঝেছি কিনা। ওকে, গুড, ভেরি গুড, তাহলে এই প্রসেসটা আমরা ক্লিয়ার। এরপর লেখা ফ্রম হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন কিন্তু আমরা গতদিন পড়ছি ভাইয়া। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনের মেইন প্রোডাক্টটা কি থাকে ভাইয়া? 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, যেটাকে আমরা অ্যানিলিন বলতেছি। অ্যালিফেটিকের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিন, আর অ্যারোমেটিকের ক্ষেত্রে অ্যানিলিন। হ্যাঁ, এটা কিন্তু আমরা পাচ্ছি। সো রিঅ্যাকশনটা কেমন ছিল মনে আছে? যে ধরো তোমার কাছে থাকবে CONH2, অ্যাসিড অ্যামাইডের মতো জিনিসটা, হ্যাঁ, অ্যামাইড, এটার মধ্যে তুমি দিবা ব্রোমিন, আর ধরো দিলা তুমি KOH অ্যালকোহলিও, তখন ভাইয়া কি হবে বলো তো? পটাশিয়াম ব্রোমিনের সাথে যাবে KBr প্লাস, এই যে এই সিওটা চলে যাবে, তাহলে পটাশিয়াম সিও কে নিয়ে চলে দিয়ে ফর্ম করবে K2CO3, তারপর এই OH আরো H কে নিয়ে চলে যাবে, ফর্ম করবে H2O প্লাস, ফাইনালি জাস্ট এইটুকু অংশটা আলাদা হয়ে যাবে, নাম হবে হচ্ছে অ্যানিলিন। নাম কি হবে ভাইয়া? অ্যানিলিন। ফর্ম করছে কি অ্যানিলিন, এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। সো এই জিনিসটা কিন্তু আমরা পড়েছি ভাইয়া, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনটা আমরা পড়েছি। সো এটাও আমাদের জন্য কমন একটা রিঅ্যাকশন। প্রিপারেশন অফ 2 and 3 ডিগ্রি অ্যামিন ফ্রম প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে এটা কিভাবে প্রিপেয়ার করা যায়? খুবই সহজ। ধরো এটা NH2 হবে, হ্যাঁ, আচ্ছা, ধরো তোমার কাছে আছে হচ্ছে অ্যানিলিন NH2, এটার সাথে তুমি দিলা ধরো মিথাইল আয়োডাইড CH3I, মিথাইল আয়োডাইড দিলে কি হবে? একটা H, একটা আয়োডিন একটা H কে নিয়ে চলে যাবে, মাইনাস হাইড্রোজেন আয়োডাইড একটা বাদ দাও, তাহলে একটা H আর একটা I যদি চলে যায়, তাহলে এই CH3টা এখানে ঢুকে যাবে, তাহলে কি NH এখানে ঢুকলো একটা CH3, তাহলে কি 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। সিমিলারলি এটার সাথেও যদি আমরা একটা CH3I দেই, তাহলে হাইড্রোজেন আয়োডাইডটা রিমুভ হয়ে যাবে, মানে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা আয়োডিন যাবে। হ্যাঁ, এটা একটু দেখে তাহলে আর একটু স্পষ্ট হবে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা আয়োডিন চলে যাবে, ঠিক আছে? সো যদি এক্স্যাক্টলি বক্স করি, এই H আর এই I, এটা যদি চলে যায় তখন কি হবে? এইটা এখানে ঢুকে যাবে, তখন ফর্ম করবে কি 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, 3 ডিগ্রি অ্যারোমেটিক, বাস শেষ। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি, হয়ে গেল। ওকে, ইজি। সো এভাবে, এগুলোর নাম কি ভাইয়া? এটাকে বলা হয় এন মিথাইল অ্যানিলিন। এখানে এন এ দুইটা সাবস্টিটিউট আছে, তাহলে এটাকে বলবো N, ডাইমিথাইল অ্যানিলিন। ওকে, N, ডাইমিথাইল অ্যানিলিন। এটা ভাইয়া সবাই একটু নোট করা, এটা নোট করাটা দরকার। এটা ভাইয়া নোট করা হইলে নাম সহ নোট করবা, টিচার বক্সে একটা ডান দিবা, হ্যাঁ, নাও।
ওকে, ভেরি গুড। সো এটা কিন্তু আমরা মনে আছে অ্যালকাইল অ্যামিন যেটা ছিল তাদের জন্য পড়ছিলাম একটা অন্য অ্যাপ্রোচে, এখানেও কিন্তু বললাম আমরা একটা অন্য অ্যাপ্রোচে। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আসার মতো পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি দেখি রিডাকশন ইউজিং শিফ বেসেস। আচ্ছা, শিফস বেসেস হচ্ছে বেসিক্যালি এই যে দেখো, দ্য শিফস বেস অবটেন ফ্রম দ্য রিয়াকশন বিটুইন অ্যারোমেটিক অ্যালডিহাইড এন্ড 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন ইজ রিডিউস টু প্রডিউস সেকেন্ডারি অর 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। তো এখানে বেসিক্যালি হয় কি, দেখো এখানে তোমার সাথে যখন একটা অ্যামিনের রিয়াকশন করা হয়েছে, হ্যাঁ, লেটস সে এটা কোত্থেকে হয়েছে, শিফস বেসটা আসলে কোত্থেকে আসছে। ধরো তোমার কাছে আছে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, হ্যাঁ, ধরো এরকম CO H, এটার সাথে তুমি রিয়াকশন করাইছো, ধরো একটা H2N, এখানে সামথিং কিছু একটা আছে HONG, হ্যাঁ, এরকম কিছু একটা আছে, এখানে আর থাকতে পারে, H থাকতে পারে, অ্যারাইল থাকতে পারে। সো এটা যখন রিয়াকশনটা হয় ভাইয়া, তখন কনডেনসেশন হয়। কনডেনসেশন হওয়া মানে হচ্ছে এই H2 আর O রিয়াকশন করে ওয়াটার ফর্ম করে, ফর্ম করার কারণে বাকি দুইটা মার্জ হয়ে যায়। দেখো, মার্জ হয়ে CH ডাবল বন্ড NG, এরকম কিছু একটা ফর্ম করে। জি এর জায়গায় অনেক কিছু হইতে পারে, আর হইতে পারে, H হইতে পারে, এরাইল হইতে পারে, হ্যাঁ, হইতে পারে। তো এরপর যদি তুমি এই জিনিসটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দাও, দেখো ড্রাইথারের প্রেজেন্সে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দাও, তখন কি হবে, রিডাকশন হবে, এই যে বন্ডটা ভেঙে যাবে। সো বেসিক্যালি কি ফর্ম করবে, দেখো CH, এখানে একটা H, N, এখানে একটা H, এখানে ধরে আছে G। তাহলে এটা একটা অ্যামিন ফর্ম করলো না, 2 ডিগ্রি, দেখো একটা হাইড্রোজেন আছে, বাকি দুইটা সাবস্টিটিউট হয়ে গেছে। সো 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন কিন্তু ফর্ম করে ফেললো। এটাই হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, সরি, রিডাকশন ইউজিং শিফ বেস, এটাকে বলা হয় শিফ বেস। ঠিক আছে, শিফ বেস, এটা আমরা 2,4-DNP-H যে টেস্টটা করছিলাম মনে আছে, যে কার্বনিল গ্রুপকে আলাদা করার জন্য যে একটা টেস্ট ছিল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, সেটার যে প্রোডাক্টটা থাকে সেটাই আসলে ওই যে হাইড্রোজেন যেটা, সেটাই কিন্তু আসলে শিফস বেস। তো শিফস বেসটা যেহেতু আমরা দেখে ফেললাম, এটাকে রিডিউস করলে আমরা সুন্দর মতো কিন্তু 2 ডিগ্রি অর অ্যারোমেটিক অ্যামিন পেয়ে থাকি। আচ্ছা, ওকে। সো যদি সামনে জায়গায় যাই, কিছু অ্যারোমেটিক অ্যামিনের ফিজিক্যাল প্রপার্টিজ আছে। দেখো, উই হ্যাভ লার্নড কি কি বলছে, চলো একটু দেখি। We have learned about the different chemical reactions of aniline. Now let's discuss about its physical properties. কি বলছে, aromatic amines are usually colorless solid or liquid substances. মানে তারা কালারলেস হয় সাধারণত। These get oxidized to a brown color in presence of atmospheric oxygen. মানে এটা যখন অক্সিডাইজ হয়ে যায় তখন সেটা ব্রাউন কালারের কম্পাউন্ডে ফর্ম করে আর কি, সহজ কথা। Aromatic amines are soluble in water but insoluble in benzene or other মানে অর্গানিক সলভেন্ট। কারণ ভাই আমরা খুব ভালো মতো একটা কথা জানি, সেটা হচ্ছে তোমার অর্গানিক সলভেন্ট গুলা ওয়াটারে ইনসলিউবল। সো ওয়াটারে যারা কি হয়, কিছুটা সলিবিলিটি থাকে, তাদের মধ্যে আসলে পোলারিটি আর হাইড্রোজেন বন্ড থাকে আর কি, বুঝতে পারছো। এখানে যেহেতু নাইট্রোজেন আছে অ্যানিলিনের মধ্যে, সো তারা হচ্ছে বেসিক্যালি একটু পোলারিটি শো করে এবং তারা হচ্ছে ওয়াটারে সলিউবল হয়। দেখো, অ্যারোমেটিক অ্যামিনস আর সলিউবল ইন ওয়াটার বাট ইনসলিউবল ইন বেনজিন অর আদার অর্গানিক সলভেন্টস। অ্যারোমেটিক অ্যামিনস আর ইউজুয়ালি ভোলাটাইল, দেখছো, ইউজুয়ালি ভোলাটাইল in nature, মানে so they can be easily obtained in pure form with the help of steam distillation. Volatile মানে কি, একটু হিট করলে সেটা সলিড থেকে সরাসরি, যেহেতু এটা একটা সলিড অর লিকুইড সাবস্টেন্স, সলিড থেকে সরাসরি গ্যাসিয়াসে ফর্ম করে, তখন আমরা এটাকে কিন্তু স্টিম ডিস্টিলেশন করলে পিওর ফর্মে পেতে পারবো। ফাইনালি, অ্যারোমেটিক অ্যামিনস আর হাইলি টক্সিক। অ্যারোমেটিক অ্যামিনস মানে অ্যামিন নাইট্রোজেন রিলেটেড জিনিসপত্রগুলো একটু টক্সিক হয়, এন্ড সাম অফ দিস কম্পাউন্ডস আর ইভেন কার্সিনোজেনিক, মানে ক্যান্সার ক্রিয়েট করতে পারে। কার্সিনোজেনিক মানে হচ্ছে ক্যান্সার ক্রিয়েট করতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো যে অ্যামিনের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, ইন ইউভি স্পেকট্রোস্কোপি অ্যানিলিন শোজ অ্যাবজর্বেন্ট স্পেকট্রাম ইন দ্য ওয়েভলেন্থ 230 and 280 ন্যানোমিটার। মানে এই রেঞ্জে তারা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখায় আর কি। মানে আমরা যদি কোনো একটা জিনিসকে অ্যাবজর্পশন স্পেকট্রাম দিয়ে আইডেন্টিফাই করতে যাই, এই রেঞ্জে যদি কাউকে পাই সেটা অ্যানিলিন হয় আসলে। হ্যাঁ, উই হ্যাভ ডিসকাসড, এই জিনিসগুলো আমরা দেখলাম আর কি। হ্যাঁ, সবকিছু। সো আমরা কি কি বললাম, দেখো, ফিজিক্যাল প্রপার্টি, ফার্স্ট অফ অল এটা হচ্ছে কালারলেস সলিড বা লিকুইড। তারপর আমরা কি বললাম, এরা অক্সিডাইজ হয়ে আসলে ব্রাউন কালার ফর্ম করতে পারে। এরা হচ্ছে সাধারণত ওয়াটারে সলিউবল, তাহলে অর্গানিক সলভেন্টের মধ্যে ইনসলিউবল। তারপর এরা হচ্ছে ভোলাটাইল থাকে, তাই স্টিম ডিস্টিলেশন করলে আমরা পিওর ফর্ম পেতে পারি। ফাইনালি এরা হাইলি টক্সিক হয়, কিছু কিছু ফর্ম হচ্ছে কার্সিনোজেনিকও হয়। আর এরা হচ্ছে মোটামুটি ইউভি স্পেকট্রোস্কোপিতে অ্যাবজর্বেন্স যে স্পেকট্রাম আছে সেখানে 230 থেকে 280 ন্যানোমিটার রেঞ্জে সে শো করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে তাদের মোটামুটি ঘটনা। হোপফুলি আমরা এই জিনিসগুলো ক্লিয়ার। এখন এটা কোথায় আসে ভাই, এগুলো সাধারণত তোমাকে সিতে লিখতে দিতে পারে অথবা এমসিকিউতে দিতে পারে।
ওকে, আচ্ছা, গুড। সো এটা মোটামুটি দেখলাম। এরপর চলো হচ্ছে যে প্রিপারেশন অফ সল্ট, যে আমার এখান থেকে আমরা কি টাইপের সল্ট তৈরি করতে পারি। আচ্ছা, অ্যানিলিন কি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ নাকি মেটা ডিরেক্টিং গ্রুপ, বলো তো ভাইয়া কি একটু কষ্ট করে। অ্যানিলিন কি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ নাকি মেটা ডিরেক্টিং গ্রুপ ভাইয়া, বলো দেখি। অ্যানিলিন অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ নাকি মেটা ডিরেক্টিং গ্রুপ? অ্যানিলিন অ্যাকচুয়ালি অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, বাট এটা যখন আমরা নাইট্রেশন করতে যাই তখনই কিন্তু ভেজালটা চলে আসে, তাই না? তো এখানেও কিন্তু মোটামুটি দেখো ঘটনাটা কি হচ্ছে, আমার কাছে যখন অ্যানিলিন থাকে, অ্যানিলিন কিন্তু বেসিক, এটার সামনে যখন একটা HCl চলে আসে ভাইয়া, তখন কি হয়, এই লোন পেয়ারটা সে এই H+ কে দেওয়ার ট্রাই করে, তখন সে ফর্ম করে হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন, এই যে প্লাস, আর ক্লোরাইডটা মাইনাস আকারে থাকে, এই যে এরকম একটা সল্ট প্রডিউস করে, এটার নাম কি অ্যারাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যারাইল অ্যামোনিয়াম ক্লোরাইড এরকম একটা সল্ট ফর্ম করে, মানে বুঝছো তো, অ্যানিলিনের যে লোন পেয়ারটা থাকে সে লোন পেয়ারটা H+ এর সাথে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে শেয়ার করে। সো তখন কি হয়, NH3+ আর Clটা তো মাইনাস, এই প্লাস মাইনাস অ্যাট্রাকশন করে একটা সল্ট ফর্ম করে, এটার নাম হচ্ছে অ্যারাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। এই সল্ট হচ্ছে তারা ফর্ম করে, শেষ হয়ে গেল। আচ্ছা, ভেরি গুড আনিকা, এটা দেখলাম। এরপর দেখো অক্সিডেশন রিঅ্যাকশন অফ অ্যামিনো রেডিক্যাল। হ্যাঁ, অক্সিডেশন রিঅ্যাকশন অফ অ্যামিনো রেডিক্যাল, এটা মাঝে মাঝে ভাইয়া MCQ তে দিলেও দিতে পারে। বেনজোকুইননের ফর্মুলা কি, এরকম টাইপের কোশ্চেন মাঝে মাঝে দেয়। সো এতে করে কি হয়, অ্যানিলিনকে যখন তুমি স্ট্রংলি অক্সিডাইজ করো তখন সে এরকম প্যারাবেনজোকুইনন ফর্ম করে, প্যারাবেনজোকুইনন ফর্ম করে, মানে দুই পাশে দুইটা অক্সিজেন এবং মাঝখানে কিন্তু ডাবল বন্ড, এটা কিন্তু আর বেনজিন নাই। হ্যাঁ, প্যারাবেনজোকুইনন সে ফর্ম করতেছে, হ্যাঁ এরকম, সাথে নাইট্রোজেন আর H2O ফর্ম করতেছে। এই রিঅ্যাকশনটা একটু সবাই নোট করে ফেলো, নোট করে টিচার বক্সে একটা ডান লেখো। হ্যাঁ, এটা MCQ তে আসে, বাট ফর্মুলাটা জেনে রাখাটা দরকার। ওকে, নাও লিখে ফেলো সবাই। ওকে, দারুন সাইদুর ভাইয়া, থ্যাংক ইউ। সো এটা প্যারা বেনজোকুইনন, মানে বেনজিনের দুই পাশে দুইটা ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আর মাঝখানে দুইটা ডাবল বন্ড, এরকম ভাবে দিব। হ্যাঁ, প্যারা বেনজোকুইনন। ওকে, তারপর দেখি রিঅ্যাকশন উইথ বেসিক পটাশিয়াম পারোম্যাঙ্গানেট। এখন বেসিক পটাশিয়াম পারোম্যাঙ্গানেট দিলে বেসিক্যালি কি হচ্ছে এখানে, হ্যাঁ, এখন এটাও কিন্তু একটা অক্সিডেশন প্রসেস। এখন এখানে কার সাথে কার রিঅ্যাকশন করতেছে দেখো, এইভাবে তুমি যদি একটু চিন্তা করো তাহলে কিন্তু জিনিসটা বুঝবা। দেখো কি হচ্ছে, এখানে H2 একটা অক্সিজেনকে নিবে, এখানের H2 আরেকটা অক্সিজেনকে নিবে, তাহলে কি ফর্ম করলো, ওয়াটার, দুইটা ওয়াটার ফর্ম করলো। আর এখানে দুইটা নাইট্রোজেনের মধ্যে লিঙ্ক হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। এই দেখো দুইটা নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড, এজো কম্পাউন্ড বলে এগুলাকে। এই দেখো দুইটা নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল। তারপর দেখো অক্সিডেশন উইথ H2O2। H2O2 দিলে কি হয়, অক্সিডেশন। অক্সিডেশন মানে কি, এই H2টা বাদ হয়ে অক্সিজেন ঢুকবে, তাই না? এই H2টা বাদ হয়ে দেখো অক্সিজেন ঢুকবে আর বাকিটা ওয়াটার ফর্ম করতেছে, মানে H2O2 দিলে তো তোমার অক্সিডেশন হচ্ছে। আর অক্সিডেশন হলে বেসিক্যালি কি হবে, হাইড্রোজেন গুলো রিমুভ হবে, রিমুভ হয়ে এখানে অক্সিজেন ঢুকবে আর বাকি ওয়াটার ফর্ম করার ওয়াটার ফর্ম করবে, শেষ। এই হলো ঘটনা। ওকে, আচ্ছা, সো এটাও কিন্তু নর্মাল কিছু রিঅ্যাকশনের পার্ট, নর্মাল কিছু রিঅ্যাকশনের পার্ট। আচ্ছা, তারপর প্রিপারেশন অফ মেডিসিন, সালফানিলামাইড। আচ্ছা, সালফানিলামাইড জিনিসটা আসলে কি, দেখো এখানে কি লিখছে, এ ফিউ স্টেপস মাস্ট বি ফলোড ফর প্রিপারেশন অফ সালফানিলামাইড ফ্রম অ্যানিলিন।
ফার্স্টে কি করতে হয় তুমি একটু খেয়াল করো। At first, acetylation of aniline or phenylamine is done by the mixture of acetic acid and acetic anhydride to produce N-ethanoic phenyl acetanilide. এগুলো আবার কি লিখছে ভাইয়া? খুবই কঠিন একটা কথা লিখছে না? দেখো জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। Ac2O জিনিসটা আসলে কি? অ্যাসিড অ্যানহাইড্রেট বলে এটাকে। অ্যাসিড অ্যানহাইড্রেট হচ্ছে আমরা পড়ছিলাম দুইটা অ্যাসিড যখন একসাথে রিঅ্যাকশন করে তখন ওয়াটারটা বের হয়ে যায়, তাই তো? ধরো এই OH আর H রিঅ্যাকশন করে ওয়াটার বের হয়ে গেছে, সাথে ফর্ম করছে হচ্ছে এই যে এটা দেখো CH3 CO O CO CH3, এটা ফর্ম করছে, এটাকে বলা হয় অ্যাসিডিক অ্যানহাইড্রেট আর কি, হ্যাঁ, বা অ্যাসিড অ্যানহাইড্রেট। তো এটার সাথে যখন তুমি অ্যানিলিনের রিঅ্যাকশন করাবা, হ্যাঁ, এটার সাথে যখন তুমি একটা অ্যানিলিনের রিঅ্যাকশন করাবা তখন আসলে কি হয় দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখো। এইচটা তো প্লাস, এই CH3COO এই পার্টটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসের সাথে আলাদা হয়ে বিক্রিয়া করে রিঅ্যাকশন করে কি ফর্ম করবে দেখো CH3COOH, এটা ফর্ম করলো প্লাস আরেকটা কি ফর্ম করতেছে দেখো, অ্যানিলিনের নাইট্রোজেনের সাথে তো এক পাশে হাইড্রোজেন আছেই, আরেক পাশে এই জিনিসটা ঢুকবে না, COCH3, ঠিক আছে, COCH3, এটার নাম কি? এই যে N ইথানোইক ফিনাইল অ্যাসিটামাইড, হ্যাঁ, বা অ্যাসিটানালাইট, মানে এটা একটা অ্যানিলিন, হ্যাঁ, অ্যানিলিনের একটা ভার্সন তুমি পাচ্ছ যেখানে N অ্যাসিটো তুমি এভাবে বলতে পারো, বা N ইথানোইক অ্যারাইল বা ফিনাইল অ্যাসিটানিলেট, হ্যাঁ, এরকম ভাবে তুমি জিনিসটা বলতে পারো। তারপর কি হয় দেখো, এইটার সাথে তুমি কার রিঅ্যাকশন করাও? ক্লোরোসালফিউরিক অ্যাসিড, এই যে ক্লোরোসালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন করার পর এসিটামিডো বেনজিন ফর্ম করে। এই জিনিসটা আবার কি সেটা একটু তোমাদেরকে বোঝাই, হ্যাঁ, দেখো। সো ফাইনালি আমার কাছে কি থাকলো? এই যে এই কম্পাউন্ডটা থাকলো। বলো তো ভাইয়া এটা কি অর্থোপ্যারা ডিরেক্টিং নাকি মেটা ডিরেক্টিং? কি মনে হয় তোমাদের, এটা কি অর্থোপ্যারা ডিরেক্টিং নাকি মেটা ডিরেক্টিং? এটা কি অর্থোপ্যারা ডিরেক্টিং নাকি মেটা ডিরেক্টিং? এটা কিন্তু আসলে অর্থোপ্যারা ডিরেক্টিং। এটা কেমন ভাইয়া? অর্থোপ্যারা ডিরেক্টিং। সো যদি তোমাদেরকে দেখাই, দেখো অর্থোপ্যারা ডিরেক্টিং কিভাবে বুঝলাম সেটাও তোমাদেরকে বলি। দেখো NHCOCH3, তো আমরা সবাই খুব ভালো মতো জানি যে এটা সিস্টেমটা কি। সিস্টেমটা হচ্ছে যার সাথে লেগে থাকে সেটা তো এক্স, আর যেটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটার ইলেকট্রোনেগেটিভিটি 2.5, নাইট্রোজেনের হচ্ছে 3। সো এক্স গ্রেটার দেন যখন ওয়াই হয় তখন সেটাকে আমরা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ বলি, এটার সাথে ধরো তুমি রিঅ্যাকশন করাচ্ছ, ক্লোরিন থাকতেছে, SO3 থাকতেছে, আর H থাকতেছে, ক্লোরোসালফিউরিক অ্যাসিড আর কি। তো ক্লোরোসালফিউরিক অ্যাসিডে যখন রিঅ্যাকশনটা করবে তখন এইভাবে করে আর কি, Cl SO2OH, তাহলে OH-টা হচ্ছে মাইনাস, এরকম থাকলো। আর এটা তো অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, এটার সাথে এটা আসলে আবার কি হবে, একটু রিপালস করবে, এই জন্য প্যারা পজিশনে রিঅ্যাকশনটা করে আর কি। সাধারণত প্যারার এই হাইড্রোজেনটা এটার সাথে রিঅ্যাকশন করে ওয়াটার ফর্ম করে এবং ওই পজিশনে এটা ঢুকে যায়। দেখো মনোযোগ দিয়ে, NCOCH3H এবং এখানে থাকে SO2Cl, এই জিনিসটা ফর্ম করে। চলো দেখি, নাম কি? অ্যাসিটামিডো বেনজিন সালফোনেমাইড, আচ্ছা ঠিক আছে, এটা ফর্ম করলো। এরপর এটাতে তুমি অ্যামোনিয়া দিছো, অ্যামোনিয়া দিলে ফার্দার কি হবে আসো দেখি। দেখো এটার মধ্যে যদি তুমি আবার অ্যামোনিয়া দাও, NH3 দাও, খেয়াল করো ভাইয়া, এটার একটা H একটা ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে HCl ফর্ম করবে এবং এইভাবে জিনিসটা আবার ডিস্ট্রিবিউটেড হবে, NHCOCH3, নিচে হচ্ছে SO2NH2, এই জিনিসটা ফর্ম করলো। ডান, দেখো এই জিনিসটা ফর্ম করলো। এবার এটাকে তুমি কি করছো ভাইয়া? দেখো অ্যাসিডিক হাইড্রোলাইসিস করছো। অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে আসলে কি হয় ভাইয়া বলো? অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে যে উপরে যে পোর্শনটা সেটা অ্যাসিড আকারে বের হয়ে যাবে, সেটা অ্যাসিড আকারে বের হয়ে উপরে শুধু অ্যামোনিয়াটা থাকবে। তাহলে চলো এটাকে যদি তুমি অ্যাসিড আকারে বের করে দাও, H2OH+, এইটুকু অংশটা অ্যাসিড আকারে বের হয়ে যাবে, CH3COOH প্লাস এই পার্টটা এটা NH2 থাকবে, নিচে হচ্ছে SO2NH2, এইটাকে আমরা বলি সালফানিলামাইড।
এটাকে আমরা বলি হচ্ছে সালফানিলামাইড। ওকে, এটাকে আমরা বলি সালফানিলামাইড, প্লেন এন্ড সিম্পল। তাহলে সবাই একটা কাজ করো ভাইয়া, এই রিঅ্যাকশনটা লেখো আগে, লেখা হলে টিচার বক্সে একটা ডান লেখো, তারপর পরে পেজটা ভাইয়া লিখতে দিব। ওকে, খুবই ইম্পর্টেন্ট এটা, এটা একটু লিখে ফেলো সবাই। লেখা হলে টিচার বক্সে একটা ডান লেখো। ওকে, সো এইটা আমরা আশা করি লিখছি। এই পরে পেজটা একটু সবাই লিখে ফেলি, লিখে ফেলে টিচার বক্সে একটা ডান লিখি। হ্যাঁ, ওকে, তোমরা যেহেতু এটা লিখে ফেলছো, সো চলো জিনিসটা একবার ছোট্ট করে রিভিউ দিই, 2 মিনিট পরে হচ্ছে প্রেয়ার ব্রেকটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, সো এইটা আসলে পরীক্ষায় আসার মতো কিনা, হ্যাঁ দিতে পারে, যদি একটু কঠিন প্রশ্ন করার ইচ্ছা থাকে এই প্রশ্ন দিতে পারে ভাইয়া। এখানে বলছে প্রিপারেশন অফ মেডিসিন, মেডিসিনের নাম হচ্ছে সালফানিলামাইড। হ্যাঁ, আচ্ছা, এটার কাজগুলো কি সেটা পরে দেখবো আমরা। এখানে বেসিক্যালি ফার্স্টে কি করে, দুইটা অ্যাসিড নেয়, অ্যাসিড যখন রিঅ্যাক্ট করে একটা OH এর সাথে ওয়াটার বের হয়ে যায়, ডিহাইড্রেশন আর কি। তো এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইট। এই অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে যখন তুমি অ্যানিলিনের রিঅ্যাকশন করাও, H আর এই মাইনাসটা রিঅ্যাকশন করে অ্যাসিড ফর্ম করে, আর এই পার্টটা এখানে ঢুকে যায়। তো এটার নাম তখন কি হয় দেখো ভাইয়া, এন ইথানোইক ফিনাইল এসিটানালাইট এরকম বলে আর কি। হ্যাঁ, বা অ্যানালাইট এরকম ভাবে বলতে পারো। এই জিনিসটা এরপর আমরা কি করছি ভাইয়া, এই জিনিসটার সাথে এটা একটা অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, একটু আগেই দেখাইছি এক্স আর ওয়াই দিয়ে। সো অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ হওয়ার কারণে অর্থতে একটা জিনিস যদি বসে তাহলে অনেক রিপালস করবে, বড় গ্রুপ রিপালস করবে, এজন্য প্যারাতে গিয়ে বসাটা সুবিধাজনক। ক্লোরো সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, OH H এর সাথে রিঅ্যাকশন করে, এই বাকি পার্টটা এখানে ঢুকে যায়। ঢুকলো, এরপর অ্যামোনিয়া দিলে কি হয়, একটা H একটা ক্লোরিনকে নিয়ে চলে যায়, এখানে NH2টা ঢুকে যায়। এরপর অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে কি হয়, এই যে এই পার্টটা এখান থেকে OH নেয়, নিয়ে ফর্ম করে কি COOH, আর বাকি যে Hটা থাকে Hটা এখানে ঢুকে যায়, ফর্ম করে সালফানিলামাইড। ফর্ম করে কি ভাইয়া, সালফানিলামাইড। সবাই কি ক্লিয়ার ভাইয়া, জিনিসটা বুঝতে পারছি? ছোট্ট করে একটা সি দেই। সবাই জিনিসটা বুঝতে পেরেছে কিনা?
ওকে, ভেরি গুড। সো সালফানিলামাইডের কাজটা কিভাবে দেখো, দ্য সালফানিলামাইড প্রডিউসড ইজ অ্যান অ্যান্টিবায়োটিক। দেখো এটা একটা অ্যান্টিবায়োটিক হুইচ ট্রিটস ইনফ্লেমেশন কজড বাই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে যে ইনফ্লামেশন হয় সেটা ট্রিট করে। দিজ আর অলসো কল্ড সালফার ড্রাগস, এগুলাকে সালফার ড্রাগ বলা হয়। One of the important uses of sulfanilamide is that it is used in treatment of bacterial infection, মানে ব্যাকটেরিয়া রিলেটেড জিনিসপত্র, হ্যাঁ, যেমন প্রাইমারি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া and other infections. Besides, it is used in the treatment of some skin diseases as well as autoimmune disorders. অটোইমিউন ডিসঅর্ডার বলো, স্কিন কিছু কন্ডিশন বলো, বা ব্যাকটেরিয়া রিলেটেড ইনফেকশন বা ইনফ্লামেশন বলো, এই সমস্ত জিনিস ট্রিট করতে ইউজ হয় সালফার ড্রাগস, যেটার আরেক নাম হচ্ছে সালফানিলামাইড। এটা একটা অ্যান্টিবায়োটিক। সো এইটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা পোর্শন, বেশ ইম্পর্টেন্ট একটা পোর্শন। তাহলে সালফানিলামাইডের প্রোডাকশন প্লাস সালফানিলামাইডের কাজটা কি, হ্যাঁ, ইউজেসটা কি, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় বেশ আসার মতো একটা কোশ্চেন। সবাই কি ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে টিচার বক্সে, যেটা আমরা সবাই বুঝে গেছি। এখনই প্রেয়ার ব্যাগটা দিয়ে দিব, বলো সবাইকে এটা বুঝে গেছি ভাইয়া? ওকে, গুড। তাহলে এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার। তো চলো ভাইয়া এখন তাহলে একটা প্রেয়ার ব্রেকে আমার দিকে যাই। আমরা মোটামুটি 7:12 থেকে 7:22 7:22 পর্যন্ত প্রেয়ার ব্রেকে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ।
ওকে ভাইয়া, আমরা সবাই নামাজের ব্রেক থেকে চলে আসলাম। আমরা সবাই চলে এসেছি তো, তাই না? একটু ভাইয়াকে টিচার বক্সে জানাই দিই কষ্ট করে। নামাজের ব্রেক কিন্তু আমাদের শেষ। ওকে, আমরা পড়ছিলাম হচ্ছে সালফানিলামাইড নিয়ে। এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইনফ্লামেশন এগুলাকে ট্যাকেল করতে সাহায্য করে আর কি। এছাড়াও আরো স্কিনের বিভিন্ন ডিজিজ আর অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য কাজ করে থাকে। হ্যাঁ, আচ্ছা, সো এই জিনিসটা আমরা পড়ে ফেলছি সবাই। হ্যাঁ, চলো এরপর আমরা দেখবো, দেখো, ডিফারেন্ট সাবস্টিটিউশন রিঅ্যাকশন অন দ্য বেনজিন রিং অফ অ্যানিলিন হ্যালোজিনেশন। আচ্ছা, এখন তোমরা জানো ভাইয়া হ্যালোজেন মানে অ্যানিলিনটা কি? অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। তো তুমি যদি অ্যানিলিনকে অনেক বেশি পরিমাণে হ্যালোজেন দাও, তখন সে কি করবে? অর্থ প্যারা অর্থ তিনটাতে যাবে, মানে ট্রাইব্রোমো অ্যানিলিন এটা ফর্ম করবে, তাই না? 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন এই জিনিসটা ফর্ম করবে। একদম সিম্পল প্লেন একটা অ্যান্সার আর কি। হ্যাঁ, যে অ্যানিলিনের মধ্যে ব্রোমিন যদি দাও, বেশি করে এক্সেস দাও, তখন হচ্ছে ট্রাইব্রোমো অ্যানিলিন ফর্ম করবে, যেহেতু সে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ। আচ্ছা, এরপর যদি আসি, দেখো সালফোনেশন। দেখো ভাইয়া, তোমরা খুব ভালো মতো জানো যে যদি অ্যানিলিনের কাছে ফিউমিং H2SO4 থাকে, এটা অর্থ আর প্যারা দুইটা পজিশনেই বসানোর ট্রাই করবে। কিন্তু এখানে একটা খেয়াল করে দেখো, এখানে একটা খেয়াল করার মতো বিষয় হচ্ছে শুধু প্যারা পজিশনেরটা কেন দেখাইছে? কারণ অর্থ পজিশনে আসলে দুইটা বড় গ্রুপ কাছাকাছি থাকলে রিপালশন হয়, তো প্যারা পজিশনটা একটু বেশি স্টেবল হয় আর কি। এই আচ্ছা, সো এই জিনিসটা হইলো। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে? অ্যানিলিনের সাথে আবার সালফোনেশনের সালফোনিলিক গ্রুপটা আছে, সালফোনিলিক অ্যাসিড গ্রুপটা আছে। এখন এইটা আসলে কি করবে? এটা আসলে একটা জুইটার আয়ন ফর্ম করতে পারে। কি আয়ন ফর্ম করতে পারে ভাইয়া? জুইটার আয়ন। হোয়াট ইজ জুইটার আয়ন? জুইটার আয়ন হচ্ছে অ্যাকুয়াস মিডিয়ামে গেলে সে প্লাস মাইনাস বোথ হিসেবে অ্যাক্ট করতে পারে, সে প্লাস মাইনাস বোথ হিসেবে অ্যাক্ট করতে পারে। সো চলো আসো এটা একটু আমরা বুঝি জিনিসটা আসলে কি। ধরো তোমার কাছে আছে হচ্ছে এরকম NH2 লোন পেয়ার, নিচে আছে হচ্ছে SO3H। এরকম, মানে H2SO4 এর OH টা চলে গেছে আর কি। হ্যাঁ, এই তো এখন তুমি একটু খেয়াল করো, এইটার মধ্যে যদি তুমি মানে অ্যাকুয়াস মিডিয়ামে দেওয়ার ট্রাই করো, অ্যাকুয়াস মিডিয়ামে, তখন কি হয় বেসিক্যালি জানো ভাইয়া? তখন হচ্ছে এই যে এই H প্লাসটাকে এই অ্যানিলিনটা নিয়ে নেয়, তখন ফর্ম করে কি দেখো, NH3 প্লাস হয়ে যায় এই পাশটা, আর এই পাশটা হয়ে যায় SO3 মাইনাস। মানে একটা কম্পাউন্ড যদি একই সাথে প্লাস মাইনাস বোথ শো করে, তখন সেটাকে বলা হয় জুইটার আয়ন। তখন সেটাকে বলা হয় ভাইয়া জুইটার আয়ন। এই হইলো ঘটনা, জুইটার আয়ন। ওই যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ওগুলোর মধ্যেও কিন্তু জুইটার আয়ন ফর্ম করে। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন এগুলোর মধ্যেও কিন্তু জুইটার আয়ন ফর্ম করে। সো এইটাই আর কি বুঝাইছে যে এটা কিভাবে কাজ করতেছে। প্লাস H2 তো থাকবেই, H2 দাস অ্যাকুয়াস মিডিয়াম তৈরি করার জন্য এখানে আছে। সো সবাই বুঝছো ভাইয়া জুইটার আয়ন জিনিসটা কি এবং জুইটার আয়ন কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়? একটু বলো তো টিচার বক্সে ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে। হ্যাঁ, যে সবাই আমরা বুঝে গেছি কিনা। ওকে, ভেরি গুড। সো এটা আমরা সবাই ক্লিয়ার, তাই না? সহজ ছিল কিন্তু ভাই। এরপর যদি আসি, দেখো নাইট্রেশন। নাইট্রেশন করলে কি হবে এটা আমরা খুব ভালো মতো জানি, প্যারা পজিশনে যাবে, তাই না? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইয়া যদিও আগে পড়ায় ফেলছি। সেটা হচ্ছে অ্যানিলিনের যখন ফার্স্টে নাইট্রেশন করা হয়, অ্যানিলিনের যখন ফার্স্টে নাইট্রেশন করা হয়, এটার H প্লাসটা এই লোন পেয়ারের দিকে চলে যায়, তখন কি হয়? এই জিনিসটা একটু এইভাবে অ্যাক্ট করে, মানে এটা হচ্ছে তখন প্লাস আকারে অ্যাক্ট করে, অ্যানিলিনিয়াম আয়ন আকারে অ্যাক্ট করে। তাহলে একটু খেয়াল করো, তখন সে কি করবে? প্লাসটাকে ভিতর থেকে রেজোনেন্সের ইলেকট্রন ক্লাউড নেওয়ার ট্রাই করবে। তার মানে তখন সে মেটা ডিরেক্টিং গ্রুপ হয়ে যাবে। মানে এরপর নাইট্রেশন হইলে সেটা কোন পজিশনে যাবে ভাইয়া? মেটা পজিশনে যাবে। কোন পজিশনে যাবে? মেটা পজিশনে যাবে। এটার কথা সবার মনে আছে? বলো তো একটু ভাইয়াকে, একটু কনফার্ম করো ভাইয়াকে সবাই, যেটার কথা কি সবার মনে আছে? যে অ্যানিলিন কিন্তু এমনিতে অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, বাট যখন আমরা এটাকে নাইট্রেশন করি, তখন এই লোন পেয়ারের কারণে সেই যে প্লাসটা হয়ে যায়, প্লাস হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা অ্যাকচুয়ালি মেটা ইন্ডিকেটরের মতো কাজ করে বা মেটা ডিরেক্টিং এর গ্রুপের মতো কাজ করে, এবং তখন তার নাইট্রেশনে সেটা কিন্তু নাইট্রো অ্যানিলিন ফর্ম করে, নাইট্রো অ্যানিলিন ফর্ম করে। সবার মনে আছে না ভাইয়া? দেখছো, মানে আমাদের সব পড়া কিন্তু আসলে রিপিট হচ্ছে, মানে একই প্রসেসটা আবার রিপিট হচ্ছে। ওকে, হ্যাঁ, সবার মনে আছে, গুড। ওকে, ফাইনালি তারপর দেখো আইডেন্টিফিকেশন অফ অ্যানিলিন। অ্যানিলিনের আইডেন্টিফিকেশন কিন্তু অনেক সহজ। আমরা যেমন এখানে আমরা যে আইডেন্টিফিকেশনটা পড়তেছি ভাইয়া, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি অ্যালিফেটিক এন্ড অ্যারোমেটিক অ্যামিন।
অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক অ্যামিন। মানে অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে একটা ডিফারেন্স আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি এই যে 1 ডিগ্রি অ্যামিন, হ্যাঁ এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন, তাই না? অ্যালিফ্যাটিক অ্যামিন, আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। এই দুইটা জিনিসকে যদি একটা মানে সার্টেন টেম্পারেচারে, সেটা কত ভাইয়া, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে NaNO2 আর HCl মানে কি নাইট্রাস অ্যাসিড দেই, এখানে কিন্তু কি হচ্ছে তুমি খেয়াল করো ভাইয়া, এখানে তোমার ওই যে H2 আলাদা হয়ে যাবে, নাইট্রোজেন বাবল আকারে আলাদা হয়ে যাবে আর অ্যালকোহল প্রডিউস করবে, বাবল তৈরি হবে। কিন্তু এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট তৈরি করবে। এখানে কি তৈরি করবে ভাইয়া, N2Cl, ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। কিন্তু এটা যদি আরেকটু হিট পায়, মানে রুম টেম্পারেচার বা আরেকটু হিট যদি পায়, তখন সে আর স্টেবল থাকে না, ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট আর স্টেবল থাকে না, তখন নাইট্রোজেনটা বাবল আকারে আলাদা চলে যায়, প্লাস এখানের একটা H একটা Cl এর সাথে আলাদা হয়ে যায়, প্লাস এই জায়গাটা একটা OH ঢুকে যায়, ফেনল ফর্ম করে, তখন কিন্তু ভাইয়া ফেনল ফর্ম করে ফেলে। সো বেসিক্যালি তোমার ডিফারেন্সটা তোমার অবশ্যই দেখতে হবে শুধুমাত্র 0 to 5 ডিগ্রির মধ্যে। 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ভিতরে, এই ক্লোজ টেম্পারেচারের ভিতরে সরি নাইট্রাস অ্যাসিড দিলে এটা নাইট্রোজেনে বাবল ফর্ম করে, বাট এটা ফর্ম করে হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, এটা ফর্ম করে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট। এটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক এন্ড অ্যারোমেটিক অ্যামিন, মানে এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন এন্ড 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। ওকে, সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা রিঅ্যাকশন একটু সবাই কুইকলি লিখে ফেলি, লেখা হলে টিচার বক্সে একটা ডান লিখি, হ্যাঁ নাও।
এটা আমরা লিখে ফেললাম ভাইয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল যে 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন নাইট্রোজেনে বাবল ফর্ম করে, বাট 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন যেটাকে অ্যানিলিন বলতেছি সেটা কিন্তু আসলে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট ফর্ম করে। হ্যাঁ, আচ্ছা, তো চলো আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি অ্যামিন, মানে এটা তো আমরা আগেও দেখছি ভাইয়া। প্রাইমারি অ্যামিনের আইডেন্টিফিকেশন এটা আমরা কোথায় পড়ছিলাম মনে আছে? এটা আমরা কোথায় পড়ছিলাম? এটা পড়ছিলাম হচ্ছে 1 ডিগ্রি অ্যালিফেটিক স্ল্যাশ অ্যারোমেটিক, মানে দুইটাই অ্যারোমেটিক অ্যামিন প্লাস ক্লোরোফর্ম, গত ক্লাসে কিন্তু। হ্যাঁ, এই দুইটা আইডেন্টিফাই একসাথে করার জন্য যে টেস্ট ইউজ করা হয় ভাইয়া সেটাকে বলা হয় কার্বিল্যামিন টেস্ট। কি বলা হয় ভাইয়া? কার্বিল্যামিন টেস্ট। মানে ওখানে কি হয়, অ্যানিলিন নিলাম, ধরো যেহেতু এখানে অ্যারোমেটিকটা পড়তেছি আমরা, অ্যানিলিন নিলাম, ক্লোরোফর্ম দিলাম, KOH দিলাম, অ্যালকোহলিও, তখন আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল ফর্ম করে, যেটার একটা ব্যাড স্মেল বা র্যানসিড স্মেল পাওয়া যায়। এই স্মেল শুধুমাত্র তখনই হবে যখন প্রাইমারি অ্যামিন আর ক্লোরোফর্ম থাকবে। এই দুইটার যে কোনো একটা মিসিং বা দুইটাই যদি মিসিং থাকে তখন কিন্তু এই ধরনের কোনো স্মেল হবে না। এইভাবে হচ্ছে এটা আইডেন্টিফাই করা যায়। এটা হচ্ছে কার্বিল্যামিন টেস্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কার্বিল্যামিন টেস্ট, এটা কিন্তু গত ক্লাসেও আমরা দেখছি ভাইয়া। সো এটা নিয়ে এখন বদল করার কোনো প্রয়োজন নাই। ওকে, এরপর দেখো ভাইয়া আইডেন্টিফিকেশন অফ 1 to 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। এটা কিন্তু ওই যে আগেরটার মতোই। গতদিন আমরা যেমন নাইট্রাস অ্যাসিড দিয়ে 1 to 3 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের ডিফারেন্স গুলো পড়ছি, এটাও কিন্তু সেমই ভাইয়া। খেয়াল করো, অ্যারোমেটিক অ্যামিনের মধ্যেও কিন্তু সেম ঘটনা। দেখো, তুমি যদি অ্যানিলিনের মধ্যে নাইট্রাস অ্যাসিড দাও ওই যে রুম টেম্পারেচারে বা একটু বেশি টেম্পারেচারে 30 to 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেখানে তুমি নাইট্রোজেনের বাবল পাবা। সেখানে কি পাবা তুমি? নাইট্রোজেনের বাবল, এই জিনিসটা পাবা। ধরো এরো সাইন তো আছে, হ্যাঁ ওইটাই দিয়ে দিই। তুমি এখানে পাবা হচ্ছে নাইট্রোজেনের বাবল। আচ্ছা, ঠিক আছে। 2 ডিগ্রির সময় আমরা কি পাই ভাই বলো তো? 2 ডিগ্রিতে একটা ইয়েলো কালারের সাবস্টেন্স পাইতাম, মনে আছে? 2 ডিগ্রিতে আমরা পাইতাম হচ্ছে একটা ইয়েলো কালারের সাবস্টেন্স। এই যে দেখো, ইয়েলো অয়েলি সাবস্টেন্স, ইয়েলো অয়েলি সাবস্টেন্স। 1 ডিগ্রিতে পাই নাইট্রোজেন গ্যাস। 3 ডিগ্রিতে আমরা এরকম কিছু পাই না। 3 ডিগ্রিতে আমরা এরকম কিছু পাই না। মানে ঘটনাটা কি হয় দেখো, এখানে নাইট্রাস অ্যাসিডের ক্ষেত্রে কি হয় বলতো? এখানে যে OH, এখানের H এর সাথে রিঅ্যাকশন করে ওয়াটার ফর্ম করে ফেলে। এখানের OH এখানে H এর সাথে রিঅ্যাকশন করে ওয়াটার ফর্ম করে ফেলে। তাহলে তোমাদেরকে আসলে বুঝাই কোনটার ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে রিঅ্যাকশনগুলো বুঝতে সুবিধা হবে। ধরো তোমার কাছে আছে অ্যানিলিন NH2, যখন তুমি এটাতে OH দিচ্ছ, এই H2O এর সাথে রিঅ্যাকশন করতেছে। হ্যাঁ, এই O এর সাথে না, টেকনিক্যালি এই O এর সাথে। এই নাইট্রোজেনের সাথে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি নাইট্রোজেনের বাবল পাচ্ছ, H2O পাচ্ছ, এন্ড ফাইনালি এই OH-টা এখানে ঢুকে যাচ্ছে। তাহলে ফর্ম করতেছে হচ্ছে ফেনল, এটা কত? 30 to 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। 0 to 5 হলে কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট প্রডিউস করতো। 2 ডিগ্রির ক্ষেত্রে যদি ভাইয়া তুমি আসো, 2 ডিগ্রির ক্ষেত্রে ধরো কি আছে, NHR দিলাম আর কি। 2 ডিগ্রির ক্ষেত্রে যদি তুমি ওহনো দাও তখন কিন্তু আরো সহজ হয়ে যায়। ইয়েলো একটা সাবস্টেন্স পাও অয়েলি, এই H আর OH মিলে ওয়াটার ফর্ম করে, আর বাকিটা এখানে ঢুকে যায়। দেখো NRNO, এই জিনিসটা ফর্ম করে। এই যে দেখো, এটা ফর্ম করে, এটা হচ্ছে ইয়েলো অয়েলি সাবস্টেন্স। 3 ডিগ্রিতে এরকম কিছু হয় না। দেখো 3 ডিগ্রিতে এরকম কিছু হয় না। তো 3 ডিগ্রিতে আসলে হয় কি, দেখো নাইট্রোজেনে এখানে সাবস্টিটিউট করার মতো কিছু নাই। নাইট্রোজেনে এখানে আর সাবস্টিটিউট করার মতো কিছু নাই। তো এখানে যখন তুমি ওহনো দিবা ভাইয়া, এখানে যে H-টা আছে, এই H-টা এই OH এর সাথে রিঅ্যাকশন করে ওয়াটার ফর্ম করে ফেলবে, আর প্যারা পজিশনে NO-টা চলে যাবে। প্যারা পজিশনে যাবে যাতে ওই যে রিঅ্যাকশন বা ওই যে রিপালশনটা যাতে না হয়। তাহলে এখানে N আর NO এটা ফর্ম করবে। মানে মেইন কথা হচ্ছে প্রথমটাতে বাবল হইলো, দ্বিতীয়টাতে অয়েলি সাবস্টেন্স পাইছো, থার্ডটাতে কিন্তু এরকম কিছুই হয় না। যদি এরকম কোনো ধরনের কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ তুমি না দেখো তাহলে বুঝবো এটা 3 ডিগ্রি, যদি বাবল দেখো তাহলে 1 ডিগ্রি, আর যদি ইয়েলো অয়েলি সাবস্টেন্স দেখো তাহলে হচ্ছে 2 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? ওটা এলিফেটিকের মতোই না অনেকটা ভাইয়া? বলো তো সবাই, বলো সবাই, জিনিসটা আমরা ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে। হ্যাঁ, সবাই এই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ। ওকে, অপসরা, রাত, নাফিসা, সাইদুর, আনিকা, হ্যাঁ ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। এটা তাহলে আমরা ক্লিয়ার। এরপর আসি যে ইউজেস অফ অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিনের ইউজেস গুলা কি কি আর কি, সহজ আছে এগুলা। সেটা হচ্ছে অ্যানিলিন ইজ ইউজড ইন সায়েন্স এন্ড ইন আওয়ার ডেইলি লাইফ ইন দ্য ফলোইং ওয়েজ। কি লিখছে? দিস কেমিক্যাল সাবস্টেন্স ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ মেডিসিন। ওই যে সালফানিলামাইড, such as প্যারাসিটামল, অ্যাসিটোফেনন, টাইলিনল, এগুলাতে আমাদের ইউজ হয়। ইন এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ ইট ইজ ইউজড অ্যাজ পেস্টিসাইডস।
পেস্টিসাইডস এন্ড ফাঞ্জিসাইডস হিসেবে কাজ করে। ওকে ফাইন। ইট ইজ ইউজড ইন প্রোডাকশন অফ পলিইউরেথেন হুইচ ইজ লেটার ইউজড ইন প্রোডাকশন অফ প্লাস্টিক প্রোডাকশনেও এটা কাজ করে। এরপর ইট ইজ ইউজড ফর ভালকানাইজেশন ইন রাবার ইন্ডাস্ট্রিজ। ওকে, অ্যামং দ্য ডিফারেন্ট কমোডিটিস produced from aniline, vitamins, painkillers, antipyretics and anti-allergic substances are most common, মানে অ্যান্টিবায়োটিক টাইপের জিনিসপত্র। It is also used in production of paint, perfume, etc. So মোটামুটি ইম্পর্টেন্ট গুলো কিন্তু ভাই দেখাই দিছি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো কি লিখছে, millions of tons of aniline, one of the strongest organic chemical substances in the world, is produced every year. For the industrial production of aniline, nitration of benzene and hydration of nitrobenzene are the most important methods. মানে বুঝছো তো, ফার্স্টে বেনজিনের নাইট্রেশন করে নাইট্রোবেনজিন, দেন নাইট্রোবেনজিনকে যদি তুমি হাইড্রেশন করো বা রিডাকশন করো তখন তুমি কি পাচ্ছ ভাইয়া? নাইট্রোবেনজিন পাচ্ছ। এটা হচ্ছে মোস্ট কমন মেথড। এ মেজর পোর্শন অফ দ্য ডিমান্ড ফর অ্যানিলিন ইজ ফুলফিলড বাই দিস। এইভাবে অ্যানিলিনটা প্রডিউস করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের মোটামুটি কেস। তাহলে বলো, অ্যালিফেটিক অ্যামিন আর অ্যারোমেটিক অ্যামিন রিলেটেড যাই আসুক না কেন, পারবো না আমরা ইনশাল্লাহ পরীক্ষায়? সবাই একটু বললো ভাইয়াকে। আনিকা, নাফিসা, সাইদুর, আয়শা, রাজ, সেনজ্যোতি, সুমাইয়া, জারির, আরিফ, অপসরা। ওকে, ভেরি গুড। সো অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন যাই আসুক, আশা করি ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, চমৎকার। সো এখন আমরা করবো একটা প্র্যাকটিস সেশন, তাই তো? চলো, প্রতিদিন যে প্র্যাকটিস সেশন করি সবসময় আজকেও করবো, যেন রিভিশনটা ভালো মতো হয়ে যায়। সো চলো দেখি, একটু লিখি। ওকে, সো মোটামুটি এইটা আজকে লেকচারের মধ্যে কিন্তু ভাইয়া সবাই কুইকলি একটু অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করো। জিনিসগুলো কি খুবই কমন, খুবই ইজি। হ্যাঁ, না করে ফেলো, সবাই অ্যান্সারটা দিয়ে দিও টিচার ইনবক্সে।
ওকে, তো আচ্ছা, সবগুলো আয়সা লিখছো না, বাকিরা বাকিরা একটু লেখা ট্রাই করো, দেখো ভাইয়ের সাথে মিলে কিনা। ফার্স্ট অফ অল, বেনজিনকে তুমি নাইট্রেশন করছো, তাহলে অবভিয়াসলি তুমি এখানে পাবা হচ্ছে নাইট্রোবেনজিন। ওকে, টিন আর এইচসিএল দেওয়া মানে হচ্ছে আসলে রিডাকশন করা, তাই না? রিডাকশন করা, রিডিউস করলে এটা কি হয়ে যাবে? অ্যানিলিন, নাকি? অ্যানিলিন হবে, হইলো অ্যানিলিন। অ্যানিলিনকে তিনবার ব্রোমিন দিলে হচ্ছে ট্রাই ব্রোমো অ্যানিলিন তুমি পাবা। তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন পাইছো। এটাকে যদি মানে রুম টেম্পারেচারে একটু বেশি টেম্পারেচারে যদি হিট করো তখন কি হয়? নাইট্রোজেনের বাবল উঠে যায়, প্লাস H2O পাওয়া যায়, আর ফেনল পাওয়া যায়। এই জিনিসটা পাওয়া যায়, এটা আমরা জানি। এছাড়া আরেকটা কি আছে ভাইয়া, দেখো 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা এই সেম জিনিসটা দিই তখন পাওয়া যাবে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl প্লাস H2O। এখন আমরা কি করবো ভাইয়া, এই যে H2O আছে, H2O এর সাথে এটা রিঅ্যাকশন করাই দেবো রুম টেম্পারেচারে, তখন তো সেম, এই নাইট্রোজেনের বাবল ক্রিয়েট হবে, H2O ফর্ম হবে এবং ফেনল ফর্ম করে ফেলবো, মানে CHIEFG তিনটা আসলে সেম প্রোডাক্ট। এইভাবে আমরা অ্যান্সারটা দিয়ে ফেলবো। সবাইকে ক্লিয়ার? বলো, বুঝতে পারছো ভাইয়া? ভাইকে একটু জানাই দেই সবাই আমরা ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড আরিফ, থ্যাংক ইউ। বাকিরা সবাই বুঝছি, বুঝছি, গুড। চলো আর একটা প্র্যাকটিস করি। এটা মোটামুটি তো আমরা দেখলাম, আর একটা প্র্যাকটিস করি, তারপর ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। সো দেখো, সিরিয়াল ওয়াইজ যাই। ওকে, নাও এটা করে ফেলো, এটা সহজ আছে ভাইয়া। সাইদুর, হ্যাঁ মিলছে তো মনে হয়, তাই না ভাইয়া? মাশাল্লাহ, গুড, ভেরি গুড। নাও এটা করে ফেলো সবাই, কুইকলি, হ্যাঁ।
ওকে, চমৎকার। দেখি কি আসে অ্যান্সার। ফার্স্ট অফ অল, ক্লোরিন ফেরিক ক্লোরাইড দিলে হয় হচ্ছে ক্লোরোবেনজিন, তাই না? ক্লোরোবেনজিনে অ্যামোনিয়া যদি দাও তাহলে তখন সেটা হবে হচ্ছে অ্যানিলিন। হ্যাঁ, অ্যানিলিন। অ্যানিলিন কিন্তু আরেকভাবে প্রস্তুত করা যায়, ফার্স্টে নাইট্রেশন করে এবং পরে রিডিউস করে অ্যানিলিন পাওয়া যায়। ওকে, অ্যানিলিনের নাইট্রেশন করলে কি হয়? মেটা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। হ্যাঁ, মেটা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়, মেটা পজিশনে চলে যায়, সেটা আমরা দেখছি। এছাড়াও যদি রুম টেম্পারেচারে করি তাহলে পাওয়া যায় হচ্ছে ফেনল, H2O এন্ড নাইট্রোজেনের বাবল, এন্ড ফাইনালি ওটাতে আবার জিঙ্ক দিয়ে দিলে হয় বেনজিন। তো বলো তো ভাইয়া তোমাদের সাথে মিলছে কিনা, একটু টেন বক্সে জানাও দেখি। সাইদুর, দেখো, আয়শা, আরিফ, তোমরা একটু মিলাও তো ভাইয়া সবাই, মিলছে কিনা। যেগুলো আসে ABCDEFG, এই 6টা 7টা মিলছে কিনা। চমৎকার। তো এই জিনিসগুলো হোপফুলি আমাদের মিলে গেছে, তাই না জারির? হ্যাঁ, ভেরি গুড, চমৎকার। তাহলে আশা করি অ্যানিলিনের যে পার্ট গুলো আছে সেগুলো আমরা খুব সহজেই পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই একদমই। ওকে নাফিসা, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সো চলো তোমাদের তাহলে একটু হোমওয়ার্কটা দেখাই। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এরকম, উইচ ওয়ান বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ মোর বেসিক, এক্সপ্লেইন। এক্সটা কি আর ওয়াইটা কি? এ এন্ড বি কম্পাউন্ড আর এলিফেটিক এন্ড অ্যারোমেটিক অ্যামাইড। এলিফেটিক এন্ড অ্যারোমেটিক অ্যামাইড। অ্যামাইড মানে বুঝছো তো, CONH2, এটার ভার্সন আর কি, একটা এলিফেটিক একটা অ্যারোমেটিক। বলছে হুইচ ওয়ান বিটুইন এক্স এন্ড ওয়াই ইজ মোর বেসিক, এক্সপ্লেইন উইথ রিজনস। পারবা না ইনশাল্লাহ ভাইয়া? এটা কিন্তু আগেই পড়াইছি বেসিসিটির সিরিয়ালটা, সেটা আশা করি ইনশাল্লাহ পারার কথা। আশা করি ভালো মতোই পারবো ইনশাল্লাহ। ওকে, সো এটা যেহেতু পারছো, এগুলা যেহেতু পারছো, সো ইনশাল্লাহ এটাও আরো ভালো মতোই পারবা। ওকে, ঠিক আছে মুসলিনা, আরিফ, ভেরি গুড, কোনো সমস্যা নেই ভাইয়া। ইনশাল্লাহ আরো ভালো করে প্র্যাকটিস করবো, বেশি বেশি। শোনো, যত এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো না, দেখবা আরো ক্লিয়ার হবে মাথাটা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আমার তো মাঝে মাঝে মনে হয় তোমরা মনে হয় এটার জন্য ওয়েট করো। হ্যাঁ, লাস্টের দিকে যে ভাইয়া কখন এটা দিব, কখন এটা সলভ করবো। কয়েকজনের অনেক এনথুসিয়াজম দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ, ওকে। সো এই তো ভাইয়া, আজকের ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছো ভাইয়া। হোমওয়ার্কটা একটু করা ট্রাই করে, কিন্তু হোমওয়ার্কটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।